যে শেখ হাসিনার আমলে মৌলবাদীদেরকে কোলে টেনে নিয়েছেন, পাশাপাশি তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছেন, তাদের বিরুদ্ধে পুলিশ অ্যাক্টিভ থেকেছে, সেনাবাহিনী অ্যাক্টিভ থেকেছে, পুলিশের বিশেষ ফোর্স অ্যাক্টিভ থেকেছে, তাদেরকে জেলে ভরেছে। আর পার্থক্যটা হলো এই জায়গায় যে এখন তারা সরকারের মানে সরকারে আছে এরকম একটি রোল প্লে করছে, সরকারে না থেকেও তারা এখন সরকারে আছে এরকম একটি রোল প্লে করছে। এই টোটাল জিনিসটা সবগুলো সাজানো। ওয়াকার সাহেবের 3 তারিখের ওই দরবার, 5 তারিখের বক্তব্য, জামাতের নাম প্রথম বলা, সেটি যেমন সাজানো মেটিকুলাস ডিজাইনের অংশ, তেমনি গতকালকে তার অনুমতি ছাড়া, তার গ্রিন সিগন্যাল ছাড়া সেনাবাহিনী নিরস্ত্র জনগণের উপরে গুলি করবে, যে সেনাবাহিনী মবের উপরে গুলি করে নাই, যে সেনাবাহিনী কুৎসিত গালি খেয়ে গালিদা তাকে থাপ্পড় দেয়নি, সেই সেনাবাহিনী একটা লুঙ্গি পরা টাইলস মিস্ত্রি অমুক তমুক নারী শিশুর উপরে গুলি করবে, 4 জনকে মেরে ফেলবে। এটা হতে পারে না, সব প্ল্যানে করা। এই প্ল্যানটার মূলে হচ্ছে 3 আগস্টে তারা একটি ডিক্লারেশন দেবে, 3 আগস্টে তারা একটি জুলাই ঘোষণার ডিক্লারেশন দেবে জাতীয় প্রেস ইয়েতে, আপনার শহীদ মিনারে। ওই ডিক্লারেশনটার পরে তাদের একটি আশঙ্কা হচ্ছে ওই ডিক্লারেশনটার আগেই সেনাবাহিনী প্রেসিডেন্টকে দিয়ে ইমার্জেন্সি জারি করাতে পারেন। ওয়াকারুজ্জামান প্রেসিডেন্টকে দিয়ে ইমার্জেন্সি জারি করাতে পারেন, এরকম একটি আশঙ্কা তারা করছে। কেননা ওই যদি 3 তারিখে ঘোষণাটি হয়ে যায় এবং সংবিধানের উপরে যদি এই যে তাদের যে জুলাই ঘোষণাপত্র যদি রিপ্লেস করা যায়, রিপ্লেস করলেই প্রেসিডেন্টকে এবং সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য তারা আইনি বৈধতা পেয়ে যাবে, স্টেট আইনি বৈধতা পেয়ে যাবে। তো সেই আইনি বৈধতা পেয়ে গেলে প্রেসিডেন্ট যেমন নেই হয়ে যাবেন, ওয়াকারুজ্জামান সাহেবও নেই হয়ে যাবেন। তো ওয়াকারুজ্জামান সাহেব নিজেকে আইনের হাতে তুলে দেবেন না দেশ ছাড়বেন, এটার থেকে বড় না যে তিনি তার আগেই জরুরি আইন ঘোষণা করে নিজের খুঁটি মজবুত করবেন। তিনি যেন জরুরি আইন ঘোষণা করতে না পারেন সেই জন্য অফিসিয়ালি করা হচ্ছে যে মন্ত্রীদের পারমিশন ছাড়া জরুরি আইন ঘোষণা করতে পারবে না সেনা প্রেসিডেন্ট, এরকম একটি অর্ডিন্যান্স জারি করা হয়েছে। আর আনঅফিসিয়ালি করা হচ্ছে গোপালগঞ্জের মতো ভায়োলেন্স, যে ভায়োলেন্সের কারণে 3 তারিখে আগে সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা করার কোনো সুযোগ যেন না পায়। এবং 3 তারিখে ওইটি ঘোষণা হয়ে গেলে আপনি ধরে রাখুন 2026 সালে কোনো নির্বাচন হবে না। তো সেনাপ্রধানের উপরও আক্রমণ আসবে, প্রেসিডেন্টের উপরে আক্রমণ আসবে, আর সেনাপ্রধান সেটি অ্যালাউ করছেন। সেনাপ্রধান যদি অ্যালাউ না করেন তাহলে সেনাপ্রধানকে জরুরি আইন জারি করতে হবে। যদি তিনি জরুরি আইন জারি করতে না পারেন তাহলে সংবিধানের উপরে ওই যত পৃষ্ঠা যোগ হবে সেখানে স্পষ্ট বলা হবে যে প্রেসিডেন্ট অবৈধ, যেহেতু এটা অবৈধ সরকারের, ফ্যাসিবাদী সরকারের নিয়োগকর্তা এবং উনি এককভাবে নির্বাচিত হয়ে এসেছিলেন, কোনো ভোট টোট হয় নাই, সুতরাং উনি অবৈধ। উনি অবৈধ হয়ে গেলে ওনার আন্ডারে সেনাপ্রধান হিসাবে চাকরিরত সেনাবাহিনীর প্রধানও অবৈধ হয়ে যাবেন। তো সেই পর্যন্ত কি যাবে পুলক ঘটক, কি মনে হয় আপনার? তারা কি জুলাই সনদ ঘোষণা করতে পারবে? আমরা বুঝতে পারছি সবকিছু গুছিয়ে তারা আনছে, কিন্তু সেটা কি সম্ভব হবে? না, জুলাই সনদ ঘোষণা করার তারা চেষ্টা করছে বা করবে, মানে পাগলামো করছে আমার চোখে অনেকগুলো। আমার কাছে তো আমি ইউনূস সাহেবের কোনো শক্তি দেখি না তো আসলে। একটা ভিতরে তো ফোকলা হয়ে আছে, আপনার আদর্শগত ক্ষেত্রেও, নৈতিক জায়গাতেও এবং সমর্থনের জায়গাতেও। আপনার এনসিপি দিয়ে এটা হয়? এটা হয় না। ওই যে ধার করার শক্তি দিয়ে। আপনাকে আমি একটু রিকোয়েস্ট, আপনি যদি আমাকে বাধা না দেন, আমি আজকে কথাগুলো বলার আগেই আমি যা বলতে চেয়েছি তার আগে আপনি কেটে আমাকে অন্য জায়গায় নিয়েছেন। যেমন ধরুন আমি মঞ্জু ভাই একটা পর্যায় পর্যন্ত বলেছেন, কিন্তু আরেকটা অংশ পরবর্তীগুলো দেখেন আপনি, যে এরা যখন মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করলো, এটা তো একটা ব্যতিক্রম ব্যাপার। এবং মার্চ টু গোপালগঞ্জ তো করার সঙ্গে না কয়েকদিন যাবৎ প্রোপাগান্ডাও ছিল যে বঙ্গবন্ধুর কবর ভাঙবে, বঙ্গবন্ধুর কবর ভাঙবে। 32 নম্বর ভাঙার অভিজ্ঞতাটা বাঙালি সচক্ষে প্রত্যক্ষ করেছে। আমি আপনার সঙ্গে এই মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলছি যে বঙ্গবন্ধুর কবর ভাঙবে, এই ঘটনাটা যদি মানুষের মনের মধ্যে জাগে, সেটা গোপালগঞ্জ কেন, সারা বাংলাদেশে এখনো লক্ষ লক্ষ মানুষ আছে ওই জায়গায় আত্মাহুতি দিয়ে হলেও তার কবরটা রক্ষা করার জন্য। আমি নিজেও আছি,
আই ক্যান অ্যালাউ ইট। আমি এই বাংলাদেশের একজন নাগরিক হিসেবে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কবর ভাঙতে দেওয়াটা এটা আমি বরদাস্ত করতে পারি। তার মানে সেন্সিটিভিটিটা ক্রিয়েট করেছে তো ইন্টেনশনালি প্রচারিত। তারা কবর ভাঙতে যাক বা না যাক, কিন্তু এর আগে যেহেতু 32 নম্বর ভেঙে দেখিয়েছে দেখেছে। তারপরে দেখেন তারা মারবেই, মানুষগুলোকে মেরে পরিস্থিতি তৈরি করবেই। আপনি কোন আন্দোলন আছে যেখানে ধরেন আমরাও তো বহু আন্দোলনে বা মঞ্জু ভাইরা বা আমরা বহু দেখেছি না যে শিবির জামাতের গোলাম আজমের মিটিং এর জায়গায় পাল্টা মিটিং কল হয়েছে, 144 ধারা জারি করে ওটা বন্ধ করে দিয়েছে। সরকার তো 144 ধারা বন্ধ করে দিয়ে বরং ওদেরকে নিয়ে গেছে একবারে পরীক্ষা দিয়ে। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে প্রতিরক্ষা দিয়ে নিয়ে যাওয়ার পরে ওখানে কি ঘটেছে? লাশ ফেলবে, এই ধরে এনে যেমন মেরে ফেললো একটা ছেলেকে দেখলেন। আচ্ছা, টিয়ার গ্যাস তো একটা প্রচলিত অস্ত্র, যে এরা তো নিজেরাই বলেছে যে প্রাণঘাতী অস্ত্র মারণাস্ত্র ব্যবহার করবে না, সে তাদের কথা নাই রাখলো। কিন্তু মানে ন্যূনতম প্রাণক্ষয়ের জন্য তো যে কোনো সংবেদনশীল বাহিনী পৃথিবীর সব দেশে প্রথমত লাঠি চার্জ করে, যদি ক্রাউড তৈরি হয় বেশি যে গ্যাঞ্জাম সামলানো যাচ্ছে লাঠি চার্জ করে, পারলো না টিয়ার গ্যাস নিক্ষেপ করে। টিয়ার গ্যাস যদি নিক্ষেপ করতে তাও হয় না, রবার বুলেট বাংলাদেশে চালু হয়েছে গত প্রায় 15-20 বছর থেকে। রবার বুলেট বিএনপি আমলে মানে প্রথম আমদানি হয়, না আগের বার আমদানি হয়েছিল এটা। রবার বুলেট নিক্ষেপ করে। এই যে আমরা এর আগে পুলিশ যতগুলো এরশাদের আমলেও রাবার বুলেট ছিল, ইউজ হয়েছে। আচ্ছা, এই যে রবার বুলেটটাকে যেন মারা যেন না যায়, পড়ে যায়, হাত পায়ে ক্ষত হবে, পেটে। আমরা ওই যে আবু সাইদের যেটা, সেটাও তো দেখছি পুলিশ রবার বুলেট মারছে, গুলি করে মেরে ফেলার কোন অস্ত্র দিয়ে মারছে। রাবার বুলেটে কেউ মারা যায় না, কিন্তু এরা কেন মারা গেল আমি এটা বুঝতে পারলাম না। আচ্ছা, এই গতকালের ঘটনায় এরা রবার বুলেট ইউজ করলো না, টিয়ার গ্যাস ইউজ করলো না, লাঠি চার্জ ইউজ করলো না, সরাসরি গুলি। এবং সেখানে আমরা বক্তব্যগুলো শুনছি সরাসরি গুলি করো, ভাষাও তো খুব ওনাদের স্টাইলের ভাষা এটা। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি, এই যে কাজগুলো এরা করছে এবং এই যে ঘটনাটা ঘটালো না, উপর থেকে আবার মনিটর করতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা আর যে কি ছেলেটা না আসিফ। আচ্ছা, এবং এটা দেখাচ্ছে সে, এবং খুব দৃঢ়তার সঙ্গে সেটা ফেসবুকে পোস্ট দিয়েও বলছে যে আমরা অর্ডার দিচ্ছি এইভাবে। এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, এইটা কোনো বুদ্ধিমানের কাজ সেটাও কিন্তু আমার কাছে মনে হয় না। বা এই যে সেনা কর্মকর্তারা যারা বসে আছেন ওনারা বোঝেন না যে এটা যে রাষ্ট্রের সকল নিয়ম শৃঙ্খলার বাইরে যে তাদেরকে শুধু চোখ বুঝে হজম, এটাও তো মনে হওয়ার কোনো কারণে। পণ্ডিত মানে জ্ঞানী মানুষ তো আছে তাদের মধ্যে, এবং তারাও কি এটা চাইতে পারে নাকি? তাদের ঘরে সন্তান সন্ততি নাই যে এইভাবে গুলি করে মারবে? তার মানে তাদেরকে দিয়ে বা তাদের বাহিনীর একাংশকে দিয়ে যেটা করানো হচ্ছে এটা, এবং এরা খুব পরমানন্দে যে কাজটা করছে, এই করার মধ্য দিয়ে তারা নিজেরা সার্ভাইভ করতে পারবে, আমার কিন্তু খুব একটা বিশ্বাস হয় না। আমি বিশ্বাস করি না যে এইসবের মধ্য দিয়ে আলটিমেটলি এরা যাবে। আমার কাছে আমার একটা আশাবাদের জায়গা এখনো মনে হচ্ছে যে জনগণ তো জিনিসটাকে মোটেই ভালোভাবে নেয়নি। সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে যে এই মব কোর্ট করে যে ছেলেগুলো বাড়িঘর ভাঙে, বঙ্গবন্ধুর 32 নম্বর ভেঙেছে, আমির হোসেন আমুর বাড়িতে আগুন দিয়েছে, যেখানে পেয়েছে সেখানে আগুন দিয়েছে, বাড়িঘরে বিল্ডিং এ, এই লোকগুলো কে পাহারা দেওয়ার জন্য এটা মানুষ তো বুঝতে পারতেছে। তো মানুষ যে জিনিসটা বুঝতে পারতেছে সেটা আর্মিও বুঝতেছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও বুঝতে পারছে। অস্তিত্বের কারণে নানাজন নানা রকম অবস্থান নিচ্ছে বটে, কিন্তু আমি মনে করি দেখি যে দেখুন এই যে এখানে রায়ান নামে একজন প্রশ্নটি করেছেন, আমিও আপনাকে প্রশ্নটি করতাম যে বিএনপির অনেকেই বলছে যে গোপালগঞ্জের মানুষ কেন বাধা দিল, বিএনপির উদ্দেশ্য মানে গোপালগঞ্জের মানুষ কেন বাধা দিল এটি বলছে তারা। গোপালগঞ্জের মানুষ কি নীরবে দাঁড়িয়ে থাকলে ভালো হতো? প্রশ্নটা কি গোপালগঞ্জের মানুষ কেন বাধা দিল না, কেন বাধা তৈরি করলো? হ্যাঁ, নাকি বাধা তৈরি করলো, বাধা দিল কেন? বাধা দিল কেন? হ্যাঁ, আচ্ছা, গোপালগঞ্জের মানুষ বাধা দিল কেন, এটা যে প্রশ্নটা করছেন ইনি প্রশ্নটা সঙ্গত যে উনি এখানে প্রশ্নটি করেছেন, বিএনপি বলছে যে গোপালগঞ্জের মানুষ কেন বাধা দিল, এবং বিএনপির একটা বিএনপির এখানে মঞ্জু ভাই শুধু বিএনপি নয়, আমি আরো অনেক মেটিকুলাস ডিজাইনের অংশীদার বলে যে সমস্ত ব্যক্তিদের আমরা দেখতে পাচ্ছি, তারা সবাই এই প্রশ্নটি তুলছে যে গোপালগঞ্জ কেন বাধা দিল, আওয়ামী লীগ কেন বাধা দিল। তারা তো 32 তাদেরকে পাল্টা প্রশ্ন করছে না যে 32 নম্বর ভাঙার সময় তো কেউ বাধা দেয়নি, আপনারা তো রক্ষা করেন। ঠিক আছে, এবার আমি একটু ইতিহাসের পেছনে যাই। যারা এটি বলছেন, আমি নিজেও ফেসবুকে অনেককে দেখেছি এটা বলতে, যে তারা যদি না উস্কাতো, তারা যদি বাধা না দিত, তাহলে আর্মি ক্ষিপ্ত হতো না, গুলিও চালাতো না। খুব সিম্পল তাদের হিসাব। বিএনপি যে কথাটি বলছে, বিএনপি তার ইতিহাস
ভুলে যে কথাটা বলছে বা ইতিহাসকে চাপা রেখে বলছে, মিথ্যাচার করছে। জিয়াউর রহমান একাধিকবার গোপালগঞ্জ যেতে চেয়েছেন এবং তিনি যাবেন বলে সেখানে আওয়ামী লীগ তাকে প্রতিহত করবে ঘোষণা দিয়েছে, তারপর তিনি যাননি। শেষ পর্যন্ত একবার তিনি গোপালগঞ্জে গিয়েছেন, গিয়ে নিরক্ষরতার বিরুদ্ধে একটি প্রোগ্রামকে তিনি সেখানে থ্রো করে এসেছেন। থ্রো করার পরে ওখানকার সমাবেশটা খুব জাঁকজমক সহ হয়নি বলে উনি ওখান থেকে স্বাভাবিকভাবে ফিরে চলে এসেছেন। ওনাকে তো আর্মি প্রোটেকশন নিয়ে, পুলিশ প্রোটেকশন নিয়ে আসতে হয়নি। উনি তো ওখানে যাওয়ার সময় বলেননি যে গোপালগঞ্জের মাটিতে আমি আওয়ামী লীগকে কবর দিয়ে আসবো, আওয়ামী লীগের উৎপত্তি গোপালগঞ্জে, আমি গোপালগঞ্জের মাটিতে আওয়ামী লীগকে কবর দিয়ে আসবো, এটা তো জিয়াউর রহমান বলেন। তাহলে বিএনপি আজকে এই উস্কানিমূলক কথাটা কেন বলছে? বিএনপি কথাটা কেন বলছে? জামাত তাদের সাথে যে হঠাৎ করে 2 দিন 3 দিন ধরে প্রচন্ড শত্রু হয়ে গেছে, এনিমি হয়ে গেছে, এটা বিএনপি ভয় পাচ্ছে। সেটা জামাত এবং এনসিপি যদি এক হয়ে যায় তাহলে বিএনপির পায়ের তলায় মাটি থাকবে না। বিএনপি সেই ভয়ে এনসিপি এবং জামাতের সুরে কথা বলছে, যেটি কালকে ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিবৃতিতেও এসছে। ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বিবৃতি এবং প্রথম আলোর শিরোনাম সেম, একই জিনিস, এবং সামরিক বাহিনীর যে আইএসপিআর এর যে প্রেস রিলিজ একই জিনিস এগুলো। তো বিএনপির কাছ থেকে তো আমরা সাধারণ মানুষরা এটা আশা করি না। বিএনপির কাছ থেকে আমরা আশা করি অ্যাটলিস্ট একটা মানবতাবাদী কথাবার্তা, যে কথাবার্তা যে আমাদের পরবর্তী শাসক বিএনপি, যদি নির্বাচন হয়, ফেয়ার ইলেকশন হলে বিএনপি ক্ষমতায় আসবে, পরবর্তী শাসকের কাছ থেকে আমরা একটা মানবতাবাদী কথাবার্তা আশা করি। কিন্তু বিএনপি ওদের ভাষায় কথা বলছে ওই ভয় থেকে যে যেন তারা রুষ্ট না হয়ে আমাদেরকে যেন পায়ের তলাকার মাটি হীন না করে দেয়। এই জন্য বিএনপির ইতিহাসটা বিএনপির জানা উচিত যে জিয়াউর রহমান 3 বারের বার গোপালগঞ্জে, তিনি গোপালগঞ্জে ভাষণ দিয়ে সেখানে একটি অনুষ্ঠান করে এসেছিলেন। তাকে তো কেউ তাড়া করেনি, তাকে তো কেউ মারতে যায়নি। তাহলে কেন এনসিপি কে মারতে গেল? কারণ এনসিপি যাওয়ার আগেই উস্কানিমূলক কথাবার্তা বলছিল। এনসিপি যাওয়ার আগেই বলছিল যে ওখানে কবর দেওয়া হবে মুজিববাদের। মুজিববাদ তো শব্দটাই তো আওয়ামী লীগের ভেতরে নাই। আমরা যে সারা জীবন ধরে রাজনীতি করে আসলাম, শুনে আসলাম, দেখে আসলাম, আমরা মার্ক্সবাদ, লেনিনবাদ জানি, মাওবাদ জানি, আমরা তো মুজিববাদ দেখিনি কোথাও। মুজিববাদ কে আবিষ্কার করলো? এদের আবিষ্কার। আওয়ামী লীগ সংক্রান্ত যা কিছু হোক তারা এক কথায় মুজিববাদ বলে প্রকাশ করে দেয় এবং মুজিববাদকে তারা কবর দেবে, মুর্দাবাদ বলবে। আর গোপালগঞ্জের সাধারণ মানুষ সেটা আপোষে মেনে নেবে। এটা ভেরি সিম্পল ব্যাপার না, এটা মোটেই সিম্পল ব্যাপার না। গোপালগঞ্জের মানুষের ঐতিহ্য অনেক বেশি, ওখানে মতুয়া সম্প্রদায়ের বাস। তাহলে এই পুরো ঘটনাটা কি ঘটানো হয়েছে যাতে নির্বাচন না হয় সেই জন্য? নির্বাচন না হয় শুধু তাই না, নির্বাচন না হয়, যদি হয়ও সেটা বিলম্বিত হয়, সেটা যেন আরো দীর্ঘদিন হয়। যত বেশি বিলম্ব হবে তত বেশি বিএনপি সাংগঠনিক ভাবে ভাঙতে থাকবে, তত বেশি জামাত সাংগঠনিক ভাবে, এনসিপি শক্তিশালী হতে থাকবে, তত বেশি এনসিপি শক্তিশালী হবে, ইউনূস সাহেবকে প্রধানমন্ত্রী বানাবে বা প্রেসিডেন্ট বানাবে। ভেরি সিম্পল ইকুয়েশন, জটিলতার কিছু নাই এখানে। এনসিপি কে যদি নর্মালি আপনি ইলেকশনে নামিয়ে দেন 3টি আসন পাবে না এই মুহূর্তে, কিন্তু যখন আপনি কনফার্ম হবেন যে এনসিপি 150-এর উপরে আসন পাবে, সরকার গঠন করার জন্য যা লাগে পাবে, তখনই আপনি নির্বাচন দেবেন এবং সেই রকম নির্বাচন দেবেন। এবং এনসিপি ক্ষমতায় যাওয়ার পরে আপনাকে হয় প্রধানমন্ত্রী বানাবে নাহলে প্রেসিডেন্ট বানাবে। আপনি আজীবন ক্ষমতায় থেকে থাকা অবস্থায় আপনি জীবন কাটাতে পারবেন। এই ভেরি সিম্পল ইকুয়েশনটা তো ডক্টর ইউনূসের থাকতেই পারে, আছেই। সেটা যদি বিএনপি না বোঝে সেটা বিএনপির অদূরদর্শিতা বা বোঝার ভুল।